সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দীর্ঘ বেশ কয়েক বছর বাদে এবারকার আইএসএল চ্যাম্পিয়ন কে হবে তা নির্ধারিত হবে শেষ ম্যাচে। এটা কি ভারতীয় ফুটবলের উন্নতির দিক? প্রশ্নটা করা মাত্রই ইস্ট বেঙ্গল কোচ অস্কার জানালেন, for world football, I think today it was a world-class game. It was really a beautiful spectacle, and one more time being inside is a lot of tension, but for the people that watch the game here and abroad, I think that today they saw a beautiful spectacle, a beautiful act of football. চলতি বছর কোন রকমে আইএসএল আয়োজন করা হলো, আগামী মরশুম থেকে কি হবে দেশের শীর্ষ ফুটবল লিগের ভবিষ্যৎ তা নিয়ে এখনো অনিশ্চিত ক্লাবগুলো। এই প্রেক্ষিতে কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের নিয়োগকারী সংস্থা ইমামি জানিয়েছিল, আইএসএল নিয়ে চূড়ান্ত নিশ্চয়তা না পেলে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ তারা শুরু করবে না। প্রায় একই পথে হাঁটতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিকে আইএসএল প্রায় শেষের মুখে, আর এই পরিস্থিতিতে ফের একবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে আইএসএল এর ক্লাবগুলো। সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, আগামী মরশুম থেকে লিগ পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নিতে চায় তারা। এক্ষেত্রে শুধু আইএসএল আয়োজনই নয়, বাণিজ্যিক দায়িত্ব সামলানোর ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেছে ক্লাবগুলো। সেই কারণে ভবিষ্যতে লিগ পরিচালনা ও বাণিজ্যিকরণের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ারও প্রস্তাব দিয়েছে। পাশাপাশি সম্প্রচারের জন্য প্রাথমিকভাবে জিনিয়াস স্পোর্টস এর নাম আলোচনায় উঠে আসছে। তাদের তথ্য ও প্রযুক্তি সহযোগী হিসেবেও রাখার কথা জানানো হয়েছে এই চিঠিতে। ক্রিকেটের ডায়েরি। আইপিএল ক্রিকেটে প্লে অফে ছাড়পত্র পেতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, কিন্তু গুরুত্বপূর্ণ সময় নতুন করে ফের একবার চোট সমস্যা কেকেআর শিবিরে। গুজরাট টাইটান্স ম্যাচে ফের একবার চোটের কবলে পড়লেন শ্রীলঙ্কার তারকা মাথিসা পাথিরানা। এর আগে টি-20 বিশ্বকাপ চলাকালীন পাওয়া চোটের কারণে আইপিএল এর শুরু থেকেই বাইরে ছিলেন শ্রীলঙ্কার এই জোড়ে বোলার। এবারে আইপিএল নিলামে তাকে প্রায় 18 কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা। এরপরে বিশ্বকাপ খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। এরপর ফিটনেস পরীক্ষায় পাশ করলেও তাকে প্রাথমিকভাবে আইপিএল এ যোগ দেওয়ার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পরবর্তীকালে সমস্যা কাটিয়ে দলে যোগ দিলেও প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না। অবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইম্প্যাক্ট সাব হিসেবে কেকেআর জার্সিতে আইপিএল এর অভিষেক হয় তার। আইপিএল টুর্নামেন্টের রোমাঞ্চ আপাতত চরমে। 18 মে আয়োজিত ম্যাচের পর মোট 3টে দল প্লে অফে যোগ্যতা অর্জন করে ফেলেছে। এরপর আর একটাই আসন বাকি থাকছে, আর সেটার জন্য 5টা দলের মধ্যে লড়াই হবে। দুটো দল আগেই শেষ চারের লড়াই থেকে ছিটকে গিয়েছিল। এবার একটাই দল প্লে অফে যেতে পারবে, বাকি দলগুলো হাত কামড়াবে। এই পরিস্থিতিতে লিগ পর্বের বাকি ম্যাচগুলো আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আরসিবির পর গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদে প্লে অফের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বর্তমানে 16 পয়েন্টে নিজেদের ঝুলিতে পড়তে পেরেছে, কিন্তু গুজরাটের নেট রান রেট বেশি, সে কারণে তারা দ্বিতীয় স্থানে এবং হায়দ্রাবাদ তৃতীয় স্থানে। পাঞ্জাব কিংস এখনো 4 নম্বরেই রয়েছে। শ্রেয়াস আয়ারের দল শেষ পর্যন্ত এখানেই থাকবে না আরো নিচে নামবে, সেটা সময়ই বলবে। সূর্যকুমার যাদবের পাশাপাশি চাপে রয়েছেন ঋষভ পান্ত। আইপিএল এ পরপর 2 মরশুমে ব্যর্থ অধিনায়ক পান্ত, তার খেসারত দিতে হতে পারে তাকে। ভারতের টেস্ট দলেও চাকরি খোয়াতে পারেন পান্ত। আইপিএল এ 27 কোটি টাকায় পান্তকে কিনে তাকে অধিনায়ক করেছিলেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। 2 মরশুমেই ব্যর্থ, দলকে প্লে অফে তুলতেও পারেননি তিনি, ব্যাট হাতেও ব্যর্থ। আইপিএল এ অধিনায়কত্ব যেতে পারে তার। পান্তকে নিয়ে অন্য ভাবনা রয়েছে ভারতীয় দলেরও। ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক পান্ত, যেভাবে আইপিএল এ অধিনায়কত্বের চাপে পান্তের খেলা খারাপ হয়েছে, ভারতের টেস্ট দলেও সেটা হোক চাইছে না বোর্ড, তাই কড়া সিদ্ধান্ত নিতে পারে তারা। গুয়াহাটিতে আজকে বোর্ডের বৈঠক। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের দল নির্বাচন হবে সেখানে। সেই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে যে পন্থকে টেস্ট দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট 17 রান করে নজির গড়লেন মুশফিকুর রহিম। 14তম টেস্ট 17 রান করে ভেঙে দিলেন ব্রায়ান লারার 20 বছরের রেকর্ড। দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে 17 রান করেছেন তিনি। এই রেকর্ড রয়েছে ইংল্যান্ডের টম গ্রেভেনের দখলে। তিনি 1969 সালে 41 বছর 263 দিন বয়সে 17 রান করেছিলেন করাচি টেস্টে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের গ্রাহাম গুজ। তিনি 1992 সালে লিডসে পাকিস্তানের বিরুদ্ধে 17 রান করেন। কয়েক মাস আগে অস্ট্রেলিয়া অ্যাসেজে 1-4 ফলে হেরেছিল ইংল্যান্ড। সেই বিপর্যয়ের পর ইংল্যান্ড তাদের প্রথম টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম জাতীয় নির্বাচক পদে এলেন একজন অস্ট্রেলিয়ান, নাম মার্কাস নর্থ। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল নির্বাচন হয়েছে। ইংলিশ কাউন্টি লিগে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন নর্থ 6টি বিভিন্ন কাউন্টিতে খেলেছেন। 2018 থেকে ডারহাম কাউন্টি ক্রিকেট ডিরেক্টর পদে রয়েছেন। সেই কাউন্টিতেই খেলেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড দলের কোচও বিদেশি, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম এবার নির্বাচন কমিটিতেও একজন বিদেশি। ইংল্যান্ড টেস্ট দল থেকে ওপেনার জ্যাক ক্রলি এবং মিডল অর্ডার ব্যাটার ওলি পোপের মতো তারকা বাদ পড়েছেন। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চলতি সপ্তাহের শুরুতে 31তম রাউন্ডে পুনর্নির্ধারিত ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-0 গোলের দুর্দান্ত জয় সত্ত্বেও শিরোপা দৌড়ে ম্যান সিটি এখনো আর্সেনালের চেয়ে সুস্পষ্টভাবে পিছিয়ে রয়েছে। গানার্সদের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে আছে সিটি। পেপ গুয়ার্দিওলার দলকেও অনেক কঠিন সূচির মুখোমুখি হতে হচ্ছে। চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালে অংশগ্রহণের কারণে ম্যানচেস্টার সিটি 37তম রাউন্ডের ম্যাচটি 20 মে ভোরের আগে খেলবে না। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেই ম্যাচটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হবে বলেই ধারণা হচ্ছে। সামগ্রিকভাবে আর্সেনালের শিরোপা জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এমিরেটস স্টেডিয়ামে দলটির সামনে তাদের 22 বছরের প্রিমিয়ার লিগ শিরোপা খরা কাটানোর এক দারুণ সুযোগ। সকলের নজর ছিল নেইমারের দিকে। এবারে ফুটবল বিশ্বকাপে তার খেলা নিয়ে ধোঁয়াশা ছিল, শেষ পর্যন্ত তা কেটে গেল। নেইমারকে রেখেই দল ঘোষণা করলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তি 26 জন ফুটবলারের নাম জানিয়ে দিয়েছেন, তার মধ্যে 3 জন গোলরক্ষক, 9 জন ডিফেন্ডার, 5 জন মিডফিল্ডার ও 9 জন স্ট্রাইকার। গত কয়েকটি বিশ্বকাপে গোল করতে না পারার সমস্যা রয়েছে ব্রাজিলের। আনচেলোত্তির দল দেখে বোঝা যাচ্ছে বেশি গোল করে জেতার লক্ষ্যেই দল গড়েছেন তিনি। ব্রাজিলের হয়ে সর্বাধিক 79 গোলের মালিক 34 বছরের নেইমার। তার যা বয়স তাতে এবারে বিশ্বকাপ খেলতে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু নেইমারকে বারবার ভুগিয়েছে চোট। 2023 সালে অক্টোবর মাসে তার বাঁ পায়ে এসিএল ছিঁড়েছিল, তারপর থেকে পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি। চলতি মৌসুমে স্যান্টোসের হয়ে 8টা ম্যাচ খেলেছেন, করেছেন 4টে গোল, 2টো গোল করিয়েছেন। 11 জুন থেকে শুরু এবারের বিশ্বকাপ। গ্রুপ সি তে রয়েছে ব্রাজিল। 14 জুন মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচ, তারপর 20 জুন হাইতি এবং 25 জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে বাকি 2 ম্যাচ খেলবে তারা। প্রাক্তনদের প্রত্যাবর্তনের দিনে ক্লাব ছাড়লেন বর্তমান, এমনই ঘটনার সাক্ষী থাকলো রিয়াল মাদ্রিদ। প্রাক্তন কোচ জোসে মরিনো দ্বিতীয়বারের জন্য রিয়ালের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন। আর রিয়াল তারকা দানি কারভাহাল চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন। প্রায় 24 বছর রিয়ালে কাটানোর পর অবশেষে রিয়ালে কারভাহালের যাত্রা শেষ হতে চলেছে। চলতি বছরের জুনে তার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হচ্ছে। রিয়ালের হয়ে 450টি ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন 14টি। রিয়ালের 27টি খেতাব জয়ের ক্ষেত্রে তার ভূমিকা ছিল মুখ্য। এদিকে 2 বছরের চুক্তিতে রিয়ালের কোচের দায়িত্বে এলেন মরিনহো। তিনি আলভারো আরবেলার স্থলাভিষিক্ত হলেন। ফুটবল বিশ্বকাপ 2026 শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বিনোদনের দিক থেকে নতুন এক ইতিহাস গড়তে চলেছে। এদিন ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের জন্য আয়োজন করা হবে হাফ টাইম শো। আর সেই মঞ্চে পারফর্ম করবেন বিশ্ব সঙ্গীতের 2 মহাতারকা ম্যাডোনা এবং শাকিরা। এদের সঙ্গে থাকবেন কোরিয়ান ব্যান্ড বিটিএস। ফিফা সভাপতি ইয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে হাফ টাইম শো এক বিশেষ ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। ফাইনালে 6-4, 6-4 ব্যবধানে হারিয়েছেন কাসপারভ রুডকে। চ্যাম্পিয়ন হয়ে দেশবাসী 50 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ইতালির টেনিস খেলোয়াড়। একই সঙ্গে ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচের বিশ্ব রেকর্ড। পেশাদার টেনিসে ইতালিয়ান ওপেনে আলাদা কদর রয়েছে। বিশ্বের যে কোনো খেলোয়াড় এই ট্রফি জিততে চান, অথচ ইতালির কোনো টেনিস খেলোয়াড় গত 50 বছরে ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হতে পারেননি। দেশবাসীর এই আক্ষেপ মেটালেন সিনার। 1976 সালে আদ্রিয়ানো পানাত্তার পর প্রথম ইতালীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 1 নম্বর সিনার। এই সাফল্য জোকোভিচের পর দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে একটি নজিরও গড়েছেন তিনি। পেশাদার টেনিসে গ্র্যান্ড স্ল্যামের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা মাস্টার্স। এই প্রতিযোগিতাগুলি জিতলে 1000 এটিপি বা WTA পয়েন্ট পাওয়া যায়। বছরে মোট 9টি মাস্টার্স হয়, সিনারও প্রতিটিতে চ্যাম্পিয়ন হলেন। 24 বছর 274 দিন বয়সে পূর্ণ করলেন কেরিয়ার গোল্ডেন মাস্টার্স। আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনো স্বস্তি পেলেন না 3 বারের অলিম্পিয়ান কুস্তিগির ভিনেস ফগাত। দিল্লি হাইকোর্ট তার আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। আগামী 30 ও 31 মে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালস থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভিনেস। তিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন যোগ্যতা মানদণ্ডের বিরুদ্ধেও আবেদন জানিয়েছেন এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়েছেন। আসন্ন বিশ্বকাপের জন্য 26 জনের দল ঘোষণা করল ফ্রান্স জাতীয় ফুটবল দল। ফুটবলার নির্বাচনে কোচ দিদিয়ের দেশও কোনো চমক রাখেননি। কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলে, এনগোলো কন্তে, লুকাস হার্নান্দেজের মতো পুরনো বিশ্বকাপ জয়ীরা দলে আছেন। সঙ্গে নতুন নক্ষত্র ডেসডি ডুয়ে সুযোগ পেয়েছেন। এছাড়াও আছেন জুলস কুন্দে, মাইকেল ওলিজে, দাওয়াত উপমেকানা, অরেলিয়া চুয়ামেনিরা। সম্ভবত বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন এমবাপেই। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার তালিকায় বড় নাম রিয়াল মাদ্রিদ তারকা এডুয়ার্ডো কামাভিঙ্গা। এর পাশাপাশি আন্তোয়া গ্রিজমানও 2024 ইউরো কাপের পর আর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। মাঝে তার জাতীয় দলে ফেরার জল্পনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি।
কলকাতার ডায়েরি। অবশেষে কিছুটা স্বস্তি হওয়া ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। বৃহস্পতিবারে ইস্টবেঙ্গল ইন্টারকাসি ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে 500 টাকা থেকে। এর আগে টিকিটের মূল্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে ন্যূনতম টিকিটের দাম 1000 টাকা ধার্য করা হলেও নতুন করে আলোচনা শেষে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন টিকিট পাওয়া যাবে 500, 1000, 1500 এবং 2500 টাকার বিভিন্ন ক্যাটাগরিতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। যুব ভারতীর তুলনায় এই স্টেডিয়ামে আসন সংখ্যা অনেক কম, ফলে প্রায় 10,000 দর্শকের সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।